বিভিন্ন গল্প শোনার একটাই স্টেশন, দ্য স্টোরি হল্ট। শুনতে হলে থামতে হবে, দ্য স্টোরি হল্টে নামতে হবে। নমস্কার, কেমন আছেন সবাই? দ্য স্টোরি হল্টে আজ আপনারা শুনবেন প্রখ্যাত সাহিত্যিক সৈকত মুখোপাধ্যায়ের কলমে ডিটেকটিভ গল্প বিশ্বদৃষ্টি। আজকের গল্পটি নেওয়া হয়েছে 2025 অরণ্যমন প্রকাশনী থেকে প্রকাশিত লোলুপ গল্পের বইটি থেকে। আজকের গল্পের সূত্রধার ও অন্যান্য চরিত্রে আমি কৌশিক, গল্প পাঠে এনামুল। এছাড়াও রয়েছে অর্পণ কুমার শর্মা, সমীরণ সমাদ্দার, শরীত ভট্টাচার্য, আবহ সায়ন, পোস্টার ডিজাইন ঋদ্ধিরাজ পালিত। শুরু করছি আজকের গল্প বিশ্বদৃষ্টি। এজি বেঙ্গলের বড়বাবু জয়দেব সরকার মানুষটি যে অনেক দিক দিয়েই সাধারণ তাতে সন্দেহ নেই। 45 বছর বয়স, ছিপছিপে চেহারা, একদিন অন্তর গোঁফদাড়ি কামান, মাঝারি দামের প্যান্ট শার্ট পরেন, রেডিমেড নয়, পাড়ার শম্ভু দর্জির বানানো। পাড়া বলতে শিয়ালদা ফ্লাইওভারের পশ্চিম দিকে ওই সার্পেন্টাইন লেন আর ফোর্ডাইস লেন নিয়ে ছোট্ট এলাকাটা। সার্পেন্টাইন লেনে তাঁর দাদুর বানানো বাড়ি। স্ত্রী কাবেরী আর মেয়ে শাওলিকে নিয়ে সেই বাড়িতেই জয়দেবের ছোট্ট সংসার। শাওলি প্রেসিডেন্সিতে ফিজিক্সে অনার্স নিয়ে পড়ে, কাবেরী বিনোদিনী গার্লস স্কুলে ইংরেজির টিচার। কিন্তু এটাই যদি তার পুরো পরিচয় হতো তাহলে তাকে নিয়ে গল্প হতো না। এটা তার পুরো পরিচয় নয়। জয়দেব সরকারের নেশা হচ্ছে গ্রুপ থিয়েটার। তার নিজের হাতে তৈরি একটি নাট্যদল রয়েছে, নাম ধানসিঁড়ি। তিনি নাটক লেখেন, সেই নাটক নিজেই পরিচালনা করেন। খুবই কষ্টে সৃষ্টে বছরে একটি করে নাটক অন্তত নামান। কাবেরী যদি স্কুলে পড়ানোর চাকরিটা না করত তাহলে বোধহয় ওটুকুও পেরে উঠতেন না। আচ্ছা, তাহলে বোঝা গেল যে জয়দেব সরকার নামের রুচিশীল মধ্যবয়সী মধ্যবিত্ত বাঙালি ভদ্রলোকটি সরকারি চাকরির পাশাপাশি একটি নাটকের দল চালান। কিন্তু তাতেই বা কি এসে গেল? এরকম তো কত মানুষই আছেন। এর মধ্যে গল্প কোথায়? মজাটা এইখানে। 5 বছর আগে অবধি জয়দেব সরকার নিজেও জানতেন না যে ওই নাটক করতে করতেই তিনি একটা আশ্চর্য ক্ষমতা অর্জন করে ফেলেছেন। সেটা আর কিছুই নয়, খুঁটিয়ে সব কিছু দেখার ক্ষমতা, অসঙ্গতি ধরে ফেলার ক্ষমতা, এবং সর্বোপরি খুব জোরালো কল্পনা শক্তি দিয়ে সেই অসঙ্গতির কারণগুলো বোঝার ক্ষমতা। তিনি নিজে বলেন, নাটকের মঞ্চসজ্জা করতে গিয়েই তার এই ক্ষমতাটা তৈরি হয়েছে। নাটকের মঞ্চে বাহুল্যের কোনো জায়গা নেই। সেই যে অ্যান্টন চেকভ একবার বলেছিলেন না, থিয়েটারের প্রথম দৃশ্যে যদি দেয়ালে একটা বন্দুক ঝুলিয়ে রাখো তাহলে পরের কোনো দৃশ্যে অবশ্যই সেটি ফায়ার করো, না হলে রেখো না। জয়দেব সরকার একসময় বুঝতে পারলেন নাটকের মঞ্চের এই কৃপণতা আমাদের সংসারের মঞ্চের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। ঘরে এবং বাইরে প্রতিটি জিনিসই বাসিন্দাদের জীবনের ছাপ ধরে রাখে। জয়দেব বাবু সেই ছাপগুলো দেখতে পান। দেখতে যে পান সেটা তিনি এবং কল্যাণ বসু একই সঙ্গে বুঝতে পেরেছিলেন। লেবুতলা থানার ওসি কল্যাণ বসু। বছর 5 আগের ঘটনা। হয়েছিল কি, ওই সার্পেন্টাইন লেনেই নিজের বাড়ি থেকে একটু দূরে জয়দেব সরকার নাটকের রিহার্সালের জন্য একটা ঘর ভাড়া নিয়েছিলেন। বাড়িটা ছিল অদ্ভুত। নিচে একটা ঘর যেটা তিনি ভাড়া নিয়েছিলেন, তার মাথায় আরেকটা ঘর, আর দোতলার সেই ঘরের সঙ্গে রাস্তার দিকে এক ফালি বারান্দা। ব্যাস, দোতলায় ওঠার সিঁড়ি ছিল বাইরে দিয়ে। ওই দোতলার ঘরটাতে একটি মেয়ে খুন হয়েছিল। বন্ধ ঘরে খুনের রহস্য নিয়ে
থানার ওসি কল্যাণ বসু হিমশিম খাচ্ছিলেন। জয়দেব সরকারকে তিনি ডেকে পাঠিয়েছিলেন রুটিন কিছু প্রশ্ন করার জন্য, কিন্তু কার্যক্ষেত্রে যেটা হয়েছিল, জয়দেব বসু এদিক ওদিক তাকিয়েই তাকে বলে দিয়েছিলেন খুনি কে এবং সে কিভাবে খুন করার পর ওই বন্ধ ঘর থেকে বেরিয়ে গিয়েছে। তারপর থেকে কল্যাণ বসু আর তাকে ছাড়েননি। সময়ের সঙ্গে সঙ্গে কল্যাণ আর জয়দেবের বন্ধুত্ব গাঢ় থেকে গাঢ়তর হয়েছে। যদিও দুজন দুজনকে আপনি আজ্ঞে করেই কথা বলেন, জয়দেব বয়সে সামান্য বড় হওয়ায় কল্যাণ বসু তাকে জয়দেব দা বলে ডাকেন, আর জয়দেব কল্যাণ বসুকে বোস সাহেব বলে। কোনো কেসে ঠেকে গেলে যেমন কল্যাণবাবু জয়দেব সরকারকে সঙ্গে নিয়ে যান, তেমনি জয়দেব সরকারও সময় সুযোগ পেলেই কল্যাণ বসুকে নিয়ে যান নাটক দেখতে। যাই হোক, মোদ্দা ব্যাপার হলো সার্পেন্টাইন লেনের জয়দেব সরকার, মধ্যবিত্ত নাট্যকর্মী জয়দেব সরকার, অন্য অনেক দিক থেকে খুব সাধারণ একজন মানুষ হলেও কোনো ক্রাইম সিনে গিয়ে দাঁড়ালে তার অন্য একটা রূপ দেখা যায়। সেখানে তার বুদ্ধি খাপ খোলা তরোয়ালের মতন ঝিলিক দিয়ে ওঠে। আর আজ তাঁকে নিয়েই এই গল্প। গত মাসের 9 তারিখে কল্যাণ বসু জয়দেবকে যেখানে নিয়ে গেলেন সেটা অবশ্য আপাত দৃষ্টিতে কোনো ক্রাইম সিন ছিল না। দিনটা ছিল রোববার। ইদানিং কল্যাণ বসু রোববারে মাঝে মধ্যে ছুটি নেওয়ার বিলাসিতা দেখাতে পারছেন, কারণ থানার সেকেন্ড অফিসার হিসেবে যে ছেলেটিকে পেয়েছেন অরিন্দম মিত্র, সে একটি জুয়েল, পরিশ্রমী এবং বুদ্ধিমান পুলিশ অফিসার। সেদিন তার হাতেই থানার দায়িত্ব দিয়ে কল্যাণ বসু জয়দেব সরকারকে নিয়ে সোনারপুরের দিকে একটা বাগান বাড়িতে মাছ ধরতে যাবেন, এমনই ছিল ওদের প্ল্যান। সেই মতন জয়দেব সরকার বেলা 12টার মধ্যে স্নান খাওয়া সেরে জামা কাপড় পরে রেডি হয়ে বসেছিলেন। কল্যাণ বসু তার নিজের গাড়ি নিয়ে 12:15টায় তাঁর বাড়িতে পৌঁছেও গেলেন, কিন্তু তারপর যেটা বললেন সেটার জন্য জয়দেব সরকার প্রস্তুত ছিলেন না। কল্যাণবাবু বললেন, জয়দেবদা, যাবার পথে একবার একটা জায়গায় জাস্ট মুখটা দেখিয়ে যাব। কথা দিচ্ছি 10 মিনিটের বেশি ওখানে থাকবো না, থাকার দরকারও পড়বে না। অরিন্দম অলরেডি পৌঁছে গেছে, যা করার ওই করবে, আমি শুধু 2-1টা পেপারে সই করে দিয়ে বেরিয়ে আসবো। কল্যাণ বসুর পাশে বসে সিট বেল্ট আঁটতে আঁটতে জয়দেব সরকার জিজ্ঞেস করলেন, কেসটা কি? বিবি গাঙ্গুলি স্ট্রিটের ওপরে একটা স্কিন কেয়ার ক্লিনিক আছে, নাম সুরূপা। পটলার তেলে ভাজার দোকানটা চেনেন তো? ওই বাড়িতেই, সিঁড়ি দিয়ে উঠে দোতলায়। বাইরে সাইনবোর্ড টোর্ড কিছু নেই, শুধু দরজার ওপরে। কি সারাক্ষণ বাচ্চাদের মতন গুগল সার্চ করেন বলুন তো? ফোনটা রাখুন তো। জয়দেববাবু লজ্জিত মুখে সেলফোনটা নামিয়ে রাখলেন। সত্যিই তিনি সুরূপা নামটা দিয়ে নেট সার্চ করতে শুরু করে দিয়েছিলেন। কল্যাণ বসু বললেন, নেটে সুরূপাকে খুঁজে পাবেন না, আমি চেষ্টা করে দেখেছি। কেন পাবেন না তা বলতে পারবো না, তবে একটা কারণ হতে পারে ডক্টর দিব্যেন্দু ব্যানার্জি, যিনি ক্লিনিকটা চালান। চালাতেন বলাই ভালো। তার বয়স হয়েছিল 60, পুরনো আমলের লোক। নিজের টেক্সাভি ছিলেন না বলেই হয়তো। না না না, ওটা কোনো ফ্যাক্টর নয়, কর্মচারীদের বললে করে দিত। একটা সরু গলি দিয়ে গাড়িটাকে খুব সাবধানে বড় রাস্তায় উঠিয়ে কল্যাণ বসু বললেন, কর্মচারী বলতে একটা কম বয়সী মেয়ে আর একজন বয়স্ক ভদ্রলোক। মেয়েটি কম বয়সী হলেও প্রায় নিরক্ষর, ঘরদোর পরিষ্কারের কাজ করে। তাছাড়া চেম্বারে মহিলা পেশেন্টকে এক্সামিন করতে গেলে তো নিয়ম মেনে আর একজন মহিলাকে সেখানে থাকতেই হয়, সেই কাজেও লাগতো মেয়েটি। আর অন্যজন, মানে ওই বয়স্ক ভদ্রলোক, আরে তিনি স্মার্টফোনই ব্যবহার করতে জানেন না তো কম্পিউটার। ওনার কাজ ছিল খাতা লেখা, বাজার থেকে ওষুধ কিনে নিয়ে আসা, এইসব। কাজেই বুঝতেই পারছেন এদের দিয়ে প্রোফাইল বানানোর কাজ হবে না। হ্যাঁ, কোনো এজেন্সিকে দিয়ে করাতেই পারতেন, কিন্তু কেন করাননি জানি না। এত সব জানলেন কেমন করে? অরিন্দম একটু আগে ফোন করেছিল তো, ছোকরা গুছিয়ে কাজ করে। ডক্টর ব্যানার্জি কাল রাতে ওই ক্লিনিকের ভেতরেই মারা গিয়েছেন। একাই ছিলেন, দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ওই যে পুরুষ এমপ্লয়ির কথা বলছি, তিনিই সকালে কলিং বেল বাজিয়ে সাড়া না পেয়ে থানায় খবর দেন। অরিন্দম ফোনে বলল, মনে হচ্ছে অ্যানাদার কেস অফ সাডেন হার্ট অ্যাটাক। সিম্পল,
সেই জন্যই বলছি সময় লাগবে না। আর কিছু বলার আগেই ওরা গন্তব্যে পৌঁছে গেলেন। বউবাজার স্ট্রিটের বাড়ি যেমন হয় সেরকমই একটা বহু পুরনো দোতলা বাড়ি। একতলায় দুটো ফার্নিচারের শোরুম, শোরুম দুটোর পাশে এক ফালি একটা ঘরে পটলার তেলে ভাজার দোকান। ওই দোকানটার পাশ দিয়েই দোতলার সিঁড়ি উঠে গেছে। বাড়িটার সামনে লেবুতলা থানার কালো ভ্যান দাঁড়িয়েছিল, ছিল একটা অ্যাম্বুলেন্সও, আর ছিল চিরকালীন সেই আমোদ গেঁড়ে জনতা। যে কোনো দুর্ঘটনাস্থলেই আমের গন্ধে মাছির মতো যারা এসে জমা হয়ে যায়। কল্যাণ বসুর পুলিশের বোর্ড লাগানো গাড়িটা এসে দাঁড়াতেই ভিড়টা দুভাগ হয়ে ওদের যাবার জায়গা করে দিল। কল্যাণ বসু গাড়িতে চাবি দিয়ে জয়দেববাবুকে ডাকলেন। আসুন দাদা। সাব ইন্সপেক্টর অরিন্দম মিত্র সিঁড়ির মুখ থেকে ওদের দুজনকে রিসিভ করলো। লেবুতলা থানায় যাতায়াত আছে বলে জয়দেববাবু ওকে আগে থেকেই চিনতেন, ও চিনত জয়দেববাবুকে। প্রায় 8 ফুট উঁচু দরজার ভারী কাঠের পাল্লা ঠেলে ওরা দুজনে অরিন্দমের সঙ্গে ঘরের ভেতরে পা দিলেন। পাল্লা দুটোর মাঝখান বরাবর কাঠের চোকলা উঠে গেছে, একটা চৌকো প্যানেল ভেঙে ঢুকে গেছে ভেতরের দিকে। ঘরের মেঝেই পড়েছিল মোটা কাঠের খিল, সেটাও ভেঙে দুটুকরো। তোমাদের খাটুনি গেছে অরিন্দম। আর বলবেন না স্যার, শুধু শোল্ডার চার্জ করে ভাঙতে পারিনি, নিচের দোকান থেকে আবার শাবল আনতে হয়েছিল। দালানের গায়ের ওই একমাত্র দরজাটি পেরিয়ে ওরা যেখানে ঢুকলেন সেটাকে একটা 3 রুম ফ্ল্যাট বলা যায়, যদিও 80 বছর আগে ফ্ল্যাটের ধারণা ছিল না, সেভাবে বানানো হয়নি। একতলার মতনই দোতলাতেও পাশাপাশি 3টে ঘর, শুধু এখানে ওগুলো সেপারেটেড নয়, একটার সঙ্গে আরেকটা কানেক্টেড। 3টে ঘরে যত জানলা সব ভেতর থেকে ঠেসে ছিটকিনি লাগিয়ে বন্ধ করা ছিল। অরিন্দম বলল ওরা ঘরে ঢুকে এই রকম বন্ধই দেখেছে। ফ্ল্যাট থেকে ঢোকা বা বেরোনোর দ্বিতীয় কোনো দরজা নেই, বারান্দাও না। দরজার মুখোমুখি একটা বড় টেবিলে স্তূপ করে রাখা ছিল নানান ম্যাপের রেজিস্টার, রাইটিং প্যাড, সস্তার ডট পেন এবং একটা টেলিফোন। আর ছিল সুরূপা নামক সংস্থাটির কিছু লিফলেট, চকচকে কাগজে রঙিন কালি আর ছবিতে সাজানো, যাতে বলা ছিল এই সংস্থায় গ্রাহকেরা কি কি পরিষেবা পেতে পারেন এবং তার অর্থমূল্য কত হতে পারে। একটা লিফলেট তুলে নিলেন জয়দেব সরকার। কল্যাণ বসুকে প্রশ্ন করলেন, এটা কি রাখতে পারি? হ্যাঁ রাখুন না, অনেকগুলোই রয়েছে তো। এবার ওরা গিয়ে ঢুকলেন পাশের ঘরটিতে। জয়দেব আর কল্যাণের সঙ্গে ছিলেন অরিন্দম মিত্র এবং আরও 2 জন ব্যক্তি। তাদের মধ্যে একজন এই বাড়ির মালিক গোপালচন্দ্র বসাক। তিনি 2টো বাড়ি পরেই থাকেন। দরজা ভাঙার আগেই অরিন্দম তাকে ডেকে এনেছিল। এসব কাজে সাক্ষী রাখতে হয় এবং সেই সাক্ষী যদি বাড়ির মালিক স্বয়ং হন তার চেয়ে ভালো কিছু হয় না। দ্বিতীয় জনের নাম গোপীনাথ মণ্ডল, 50-এর কাছাকাছি বয়স। সে একজন মানুষ থাকেন না যাদের দেখলে মনে হয় এককালে সুপুরুষ ছিলেন, কিন্তু অভাবের তাপে সেই রূপ জ্বলে গিয়েছে। এর চেহারাটাও ঠিক সেরকম। ভদ্রলোক যথেষ্ট লম্বা কিন্তু রোগা এবং কোলকুঁজো। গায়ের রং ফর্সাই বলতে হবে, কিন্তু তার সঙ্গে যেন রক্তহীনতার ফ্যাকাশে ভাব মিশে আছে। চুল উঠে কপাল চওড়া হয়ে যাওয়ার ফলে এবং অকালে গাল কিছুটা তুবড়ে যাওয়ার ফলে তীক্ষ্ণ নাক এবং বড় বড় চোখগুলো যেন প্রকট হয়ে জেগে আছে। জানা গেল গোপীনাথবাবুই হচ্ছেন সুরূপা ক্লিনিকের সেই পুরুষ কর্মচারী। ওকে খবর দিয়ে আনাতে হয়নি, প্রতিদিনের মতো সকাল 9:30টায় উনি ডিউটিতে চলে এসেছিলেন। ডক্টর দিব্যেন্দু ব্যানার্জি এই ফ্ল্যাটেই বাস করতেন। রাতে ফ্ল্যাটের দরজা ভেতর থেকে খিল দিয়ে বন্ধ করে রাখলেও প্রতিদিন সকাল 9:30 নাগাদ খিল খুলে দিয়ে পাল্লা দুটো শুধু ভেজিয়ে রাখতেন। গোপীনাথ আসবেন বলেই তিনি এরকম করতেন। সেদিন কিন্তু গোপীনাথ মণ্ডল দরজা ঠেলার পরেও দরজা খুলল না। এরপর যা হয়, প্রথমে কলিং বেল, তারপর আস্তে টোকা, আর তারপর দুমদাম দরজায় ধাক্কা। এই সব কিছুই বিফলে যাওয়ার পর গোপীনাথ দৌড়ে নিচে নামেন। নিচে শোরুমের ম্যানেজার লেবুতলা থানায় ফোন করেন। জয়দেব সরকার একবার চট করে গোপীনাথ বাবুর
জামা, জুতো, রিস্ট ওয়াচ, মোবাইল ইত্যাদির উপর চোখ বুলিয়ে নিলেন। সবই কম দামি। তার মানে ডক্টর দিব্যেন্দু ব্যানার্জি তার কর্মচারীদের ভালো মাইনে করি দিতেন না, মনে মনে ভাবলেন জয়দেব সরকার। মাঝের ঘরটিও আয়তনে বেশ বড়। কোনো কসমেটিক সার্জনের কাজের জায়গার সঙ্গে ইতোপূর্বে জয়দেব সরকার কিংবা কল্যাণ বসুর পরিচয় ছিল না। তাদের চোখে ঘরটাকে অনেকটা ডেন্টিস্টের চেম্বারের মতো লাগলো। সেরকমই রিক্লাইনিং চেয়ার, জোরালো পেরিস্টাল লাইট, একদিকে স্টিলের টেবিলের ওপর উজ্জ্বল স্টেনলেস স্টিলের ডিক্যান্টার, যার মধ্যে বাষ্পের তাপে সার্জারির অস্ত্রশস্ত্র শোধন করা যায়। তবে দেয়ালের গায়ে ঠেস দিয়ে রাখা হসপিটাল বেডটা সব ডেন্টিস্টের চেম্বারে থাকে না। আর থাকে না অর্ধেক দেয়াল জুড়ে অমন বিশাল এবং আলোকিত এক আয়না। এই ঘরেও কোনো কম্পিউটার ছিল না। জয়দেব সরকারের মাথার মধ্যে একটা অ্যালার্ম বেল বাজতে শুরু করেছিল। তার মন বলছিল, মঞ্চসজ্জা ঠিক নেই হে, গরমিল, অনেক গরমিল। 2024 সালে একজন ডাক্তারের চেম্বারে কম্পিউটার কেন নেই? ইন্টারনেটে তার ক্লিনিকের অস্তিত্ব কেন নেই? তিনি নিজে বিজ্ঞাপন নাই করুন, কোনো পেশেন্ট সুরূপার নাম দিয়ে তার অভিজ্ঞতার কথা কোথাও শেয়ার করেননি। ফেসবুকে বা ইনস্টাগ্রামে কোথাও না। হাতে ধরে থাকা লিফলেটটা আর একবার উল্টে পাল্টে দেখলেন। ডাক্তারবাবুর নামের পাশে কোনো ডিগ্রির উল্লেখ নেই। আর কোথাও তার চেম্বার ছিল না। তিনি যদি একজন সার্জনই হবেন, তাহলে দ্বিতীয় কোনো হসপিটালের সঙ্গে অ্যাটাচ থাকবেন না। আর এরকম একটা ছোট্ট ক্লিনিকে কটা প্রসিজারই বা ঠিকঠাকভাবে নামানো যায়? আর সেরকম ইনস্ট্রুমেন্টই বা কই? খুব বেশি যে কিছু করা যায় না সেটা হাতের ওই লিফলেট থেকেই পরিষ্কার। হ্যাঁ, ইলেকট্রোকটারাইজেশন সার্জারি বলে একটা প্রসিজারের উল্লেখ আছে। আঁচিল, স্কিন ট্যাগ ইত্যাদি রিমুভ করার কাজে লাগে সম্ভবত। লাইপোসেকশনও হতো নিশ্চয়ই এক সময়। এখন ইংরেজি অক্ষরগুলোকে মোটা মার্কার পেনের পোঁচ দিয়ে ঢাকা দেওয়া হয়েছে। তবু কালির দাগের ভেতর দিয়েও পড়া যাচ্ছে লাইপোসেকশন কথাটা। আর রয়েছে অনুজ্জ্বল চুলকে উজ্জ্বল করা, কপাল, গাল, গলা ইত্যাদি জায়গা থেকে বলিরেখার অপসারণের কথা। কল্যাণ বসু একবার অরিন্দমের মুখের দিকে তাকিয়ে ভুরু নাচালেন। প্রশ্নটা পরিষ্কার, ডাক্তারের বডি কোথায়? অরিন্দম বলল, পাশের ঘরে স্যার, ওটাই শেষ ঘর, ওনার ওই লিভিং স্পেস। আসুন না। এখানেও দুটো ঘরের মাঝে একটা দরজা। সেই দরজা ঠেলে শেষ ঘরটায় ঢোকার আগে কল্যাণ বসু বাড়িওয়ালা বসাকবাবু আর গোপীনাথকে বললেন, আপনারা আসবেন না, ওখানেই দাঁড়ান। আসবার জন্য ওরা পা বাড়িয়েই দিয়েছিলেন। হুকুম শুনে পিছিয়ে গেলেন। পাশের এই ঘরটা জয়দেবের কাছে খুব ইন্টারেস্টিং লাগলো। জটিল মঞ্চসজ্জা। ঘরটা সরু হলেও অনেকখানি লম্বা। সামনের দিকটায়, মানে সিঁড়ির দিকটায়, একটা কুইন সাইজ খাট, মোটা গদি, দামি বেড কভার আর পিলো কভার দিয়ে সাজানো। দেখলেই বোঝা যায় ঘরের মালিক আগের রাতে ওই বিছানায় শোননি। খাটের গায়েই 2 আসনের ডিনার টেবিল, সেও বেশ দামি কাঠের। উপরন্তু ক্রকারি, নুনদানি, মরিচদানি, ছুরি কাঁটা যেটুকু ওই টেবিলে নামানো ছিল সবই বেশ দামি। ডক্টর ব্যানার্জি রাতের ডিনারটা যে করেছিলেন সেটা পাশের সিঙ্কের দিকে তাকালেই বোঝা যাচ্ছে। সেখানে এঁটো থালা বাসন নামানো। জয়দেব সরকার একবার উঁকি মেরে এঁটো বাসনগুলো দেখলেন। পরিচ্ছন্ন করে মাংস চুষে নিলে যেমন সাদা হাড় পড়ে থাকে, সেরকম কয়েকটি হাড় ছাড়া ভুক্তাবশিষ্ট বলে আর কিছুই দেখতে পেলেন না তিনি। ডাক্তারবাবু কাল রাতের খাওয়াটা তৃপ্তি করেই খেয়েছিলেন। টেবিলের পাশে একটা 165 লিটারের ফ্রিজ, বেশ পুরনো ডিজাইন। ফ্রিজের মাথায় কয়েকটা বাহারি জার, সেগুলোর মধ্যে আমন্ডস, ক্র্যানবেরি, কাজু ইত্যাদি রাখা। আর একটা শোকেস রয়েছে, তার মাথায় একটা ছোট টিভি। ভেতরে কিছু গল্প কবিতার বই, আর বেড়াতে গেলে মানুষ যেরকম সুভেনিয়ার কিনে নিয়ে আসে সেরকম কিছু সুভেনিয়ার। বিছানা, খাবার টেবিল, টিভি, ফ্রিজ আর শোকেস, এই কটি আসবাব দিয়েই দিব্যেন্দু ব্যানার্জির জাগতিক প্রয়োজন মিটে গিয়েছিল বলে মনে হয়।
কারণ যাকে ঘরোয়া আসবাব বলে সেরকম আর কিছুই ছিল না ঘরটার মধ্যে। দেয়াল জুড়ে একটা বিশাল কাঠের ওয়ার্ডরোব, জামা কাপড় তো তার মধ্যে আছে নিশ্চয়ই, তাছাড়া আর কি রয়েছে সেটা অরিন্দম পরে দেখবে। ঘরের জিনিস কিন্তু এইটুকুতেই শেষ হয়নি, এর পরেই ছিল সেই জায়গাটা যার জন্য জয়দেব সরকারের কাছে এই ঘরটাকে ইন্টারেস্টিং মনে হয়েছিল। আর সেটা হচ্ছে একটা ছোট্ট ল্যাবরেটরি। হ্যাঁ, খাবার টেবিল এবং শোকেস রাখার পর প্রায় 15 ফুট লম্বা ঘরটার বাকি অর্ধেক জুড়ে ছিল একটা ল্যাবরেটরি। আর ওটা যে ল্যাবরেটরি তা কেমন করে বোঝা গেল? কেমন করে আবার? ল্যাবরেটরিকে ল্যাবরেটরি বলে চিনিয়ে দিতে হয় নাকি কাউকে? সেই টানা লম্বা কাঠের টেবিল, তার মাঝখানে সিঙ্ক, জলের কল, একটা বুনসেন বার্নার, কয়েকটা কাচের বকযন্ত্র, বেল জার, সাধারণ জার, মাইক্রোস্কোপ, একদিকে কাঠের ট্রের ওপর অসংখ্য কাঁচের স্লাইড। শুধু ল্যাবরেটরিতে ব্যবহারের জন্যই একটা ছোট রেফ্রিজারেটরও রাখা ছিল ওদিকের কোণটায়। আর ওখানে ওই ল্যাবরেটরির বেঞ্চের সামনেই মেঝের ওপর চিত হয়ে পড়েছিল দিব্যেন্দু ব্যানার্জির মৃতদেহ। মৃতদেহের পাশে দাঁড়িয়ে জয়দেব সরকার লক্ষ্য করলেন যে মৃত্যুর সময় ডক্টর ব্যানার্জি ঘরের পোশাক পরেছিলেন, পাজামা আর পাঞ্জাবি, কিন্তু তার ওপরে তিনি চড়িয়েছিলেন একটা হাঁটু অবধি ঝুলের ল্যাবরেটরির এপ্রন। একইভাবে তার হাতে ছিল রাবার গ্লাভস। কল্যাণ বসু মৃতদেহের পাশে হাঁটু মুড়ে বসে খুব খুঁটিয়ে সব কিছু দেখছিলেন। ওই অবস্থাতেই অরিন্দমের দিকে তাকিয়ে তিনি জিজ্ঞেস করলেন, তুমি তো আগেই একবার সব কিছু দেখে গেছো, কিভাবে মারা গেছেন কিছু বুঝেছো? স্যার, আইদার অ্যাক্সিডেন্ট অর আত্মহত্যা। কেন 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 অত বড় বড় জিনিস ভাবছো কেন? কোথাও কোনো ইনজুরি নেই তো? আমার তো মনে হচ্ছে হার্ট অ্যাটাক। দেখো না, হাতের আঙুলগুলো নীল হয়ে আছে। স্যার, আসলে এই গোপীনাথ বাবু আমাকে যেটা দেখালেন সেটা খুব ইম্পর্ট্যান্ট। ওই সিরিঞ্জের একটা ছোট শিশি টেবিলের উপর পড়ে আছে। কল্যাণ বসু উঠে দাঁড়ালেন, বললেন, সিরিঞ্জ কই? ও হ্যাঁ, তাতেই বা কি হলো? শিশিতে কি বিষ রয়েছে? কি গোপীনাথ বাবু, বিষ নাকি ওটা? স্যার, সেটা তো নিশ্চিত করে বলতে পারবো না, তবে এখানে উনি এক ধরনের বিষ নিয়েই যে পরীক্ষা নিরীক্ষা করতেন সেটা জানি। তারপর ওই সিরিঞ্জ দিয়ে সেই বিষ নিজের শরীরে ইনজেক্ট করেছেন, এটাই বলতে চাইছেন? বেশি বোঝেন আপনি। কল্যাণ বসু আবার ডেড বডির পাশে নীল ডাউন হলেন। মৃতদেহের দুটো হাত খুঁটিয়ে দেখে তিনি বললেন, কোথায়? নিডলের পাংচার মার্ক কোথায়? সূচ বিঁধলে একটা দাগ থাকবে তো। আছে স্যার, ডান চোখের নিচটা দেখুন। গোপীনাথ মণ্ডলের এই কথাটা জয়দেববাবুকেও ভীষণ অবাক করল। এতক্ষণ তিনি দাঁড়িয়েছিলেন, এবার তিনিও হাঁটু মুড়ে মৃতদেহের পাশে বসে পড়লেন এবং তাঁরা দুজনেই দেখলেন গোপীনাথ ভুল বলেননি। সত্যি সত্যি মৃতের ডান চোখের নিচে একটা রক্তব্রণের মতো দাগ দেখা যাচ্ছে, যেটা নিডল বাম্প হতেই পারে। কিন্তু এরকম জায়গায় কেউ সূচ ফোটায় নাকি? সেটাই গোপীনাথবাবুকে বললেন তিনি। স্যার, বলছি একটু দয়া করে পাশের ঘরে যাবেন। মানে আমার যা মনে হয় আমি বলছি। মানে এখানে না ওই ডাক্তারবাবুকে ওইভাবে পড়ে থাকতে দেখে আমার শরীরটা কেমন আনচান আনচান করছে, জানেন তো। গাটা কেমন গোলাচ্ছে। গোপীনাথবাবুর মুখটা সত্যিই ফ্যাকাশে দেখাচ্ছিল, হাতটা কাঁপতে শুরু করেছিল। হোয়াইট ন্যাচারাল। চলুন চলুন, পাশের ঘরেই চলুন। এই অরিন্দম, তুমি ভাই ফরেন্সিককে একবার ডেকে নাও। এসব সিরিঞ্জ, বিষ টিস সব ওরা পরীক্ষা করে দেখুক। আমি তো ভাবছিলাম নর্মাল হার্ট অ্যাটাক, কিন্তু এখন তো অন্য সব অ্যাঙ্গেল চলে আসছে দেখছি। ওকে স্যার। অরিন্দম মিত্র উর্দির পকেট থেকে মোবাইলটা বের করল। কল্যাণ বসু আবার ফিরে গেলেন প্রথম ঘরটায়।
সেখান থেকে বাকি সবাইকে সরিয়ে দিয়ে গোপীনাথ মণ্ডলকে পাখার নিচে একটা চেয়ারে বসালেন, হাতে একটা জলের বোতল ধরিয়ে দিলেন। তারপর মুখোমুখি দুটো চেয়ারে তিনি আর জয়দেব বাবু বসে বললেন, বলুন, ধীরে সুস্থে বলুন। গোপীনাথ বাবু এক চুমুকে অনেকটা জল পান করে হাতের চেটোই মুখটা মুছে নিলেন। ইতিমধ্যে অরিন্দমও এসে একটা চেয়ার টেনে বসেছিল ওখানে, কোলের ওপর খোলা নোটপ্যাড। গোপীনাথ যা বলবেন তার নোট নেবে। একটু থেমে থেমে গোপীনাথ মণ্ডল যা বলে গেলেন তার মর্মার্থ এই। বেলুর স্টেশন বাজারে গোপীনাথবাবুর একটা ছোট ঘড়ির দোকান ছিল। কলকাতা থেকে মূলত সস্তার ওয়াল ক্লক কিনে নিয়ে তিনি সেখানে বিক্রি করতেন, কিন্তু দোকানটা চলতো না, কারণ কলকাতার অত কাছে হওয়ায় বেলুড়ের লোকজন ঘড়ির প্রয়োজন হলে কলকাতা থেকেই কিনে নিয়ে যেত। ঘড়ি সারাতেও জানতেন গোপীনাথবাবু। মিস্ত্রি হিসেবে তার ভালোই নামডাক ছিল, কিন্তু সে অনেক দিন আগের কথা, যখন স্প্রিং আর হুইলের ঘড়ি ছিল। ব্যাটারি চালিত কোয়ার্টজ ক্লক চলে আসার পর থেকে হাত ঘড়ি সারাতে কটাই বা লোক আসে। তবু স্ত্রী আর মেয়েকে নিয়ে তাদের তিনজনের সংসার ওই দোকানটার আয়ে কষ্টে সৃষ্টি চলে যাচ্ছিল। কোভিডের ঢেউয়ে সেই দোকানটাও ভেসে গেল। ওই যে 2 বছর পুঁজি ভেঙে খেলেন, তারপরে আর দোকানে নতুন স্টক তুলতেই পারলেন না তিনি। যখন মেয়ে বউকে নিয়ে উপোস করার মতন অবস্থায় এসে দাঁড়িয়েছেন, তখন তিনি স্টেশন বাজারেরই এক ওষুধের হোলসেল ব্যবসায়ীর দয়ায় ডক্টর ব্যানার্জির কাছে এই কাজটা পান এবং আক্ষরিক অর্থে বেঁচে যান। এরপর ডক্টর ব্যানার্জি সম্বন্ধে গোপীনাথ মণ্ডল ঠাড়ে ঠোড়ে যা যা বললেন, তাতে তিনজন শ্রোতাই বুঝতে পারলেন নিষ্প্রভ হাবভাবের আড়ালে গোপীনাথ মণ্ডল আসলে একজন হুঁশিয়ার মানুষ। বিশেষ কিছুই তার চোখ এড়ায়নি। তিনি পরিষ্কার বললেন, নামের আগে ডাক্তার শব্দটা ব্যবহার করলেও দিব্যেন্দু ব্যানার্জির ডাক্তারি ডিগ্রি নাকি ছিল না। তিনি সম্ভবত কোনো নামজাদা কসমেটিক সার্জনের আন্ডারে অ্যাসিস্ট্যান্টের কাজ করতেন এবং সেইভাবেই হাতে কলমে কাজ শিখেছিলেন। কাজটা যে ভালোই শিখেছিলেন তাতে সন্দেহ নেই, কিন্তু প্র্যাকটিসটা করতে হতো লুকিয়ে চুরিয়ে। লুকিয়ে চুরিয়ে প্র্যাকটিস করতে হতো বলেই ডক্টর ব্যানার্জির কোনো হাই ফাই ক্লিনিক ছিল না, বাড়ি ছিল না, গাড়ি ছিল না, 10টা নার্স, এলাহি অপারেশন থিয়েটার কিছুই ছিল না। আর এইসব ছিল না বলেই তার কাছে ট্রিটমেন্ট করানোর খরচ ছিল বড় ক্লিনিকে যা খরচ হয় তার সিকি ভাগ। এক শ্রেণীর পেশেন্টের কাছে সেটা হয়েছিল শাপে বর, বিশেষত নিম্নবিত্ত মহিলা যারা সস্তায় রূপ যৌবন ধরে রাখতে চাইতো কিংবা রূপ যৌবন বাড়াতে চাইতো। তারা কিভাবে যেন খবর পেয়ে এই সুরূপায় চলে আসতো ঠিক। এইখানে গোপীনাথ বাবুকে একবার থামিয়ে দিয়ে জয়দেব সরকার প্রশ্ন করেছিলেন, কিন্তু গোপীনাথবাবু, কসমেটিক সার্জারির বাজারটা উচ্চবিত্ত মহিলাদের একচেটিয়া না? নিম্নবিত্ত আর মধ্যবিত্তরা তো ঘরোয়া রূপটা নিয়ে সন্তুষ্ট বলে জানতাম। আপনি ভুল জানেন স্যার। কত গরিব ঘরের মেয়েরা এখন যৌবন বেচে খাচ্ছে জানেন? আর এর সংখ্যাটা ক্রমশ বাড়ছে। তারা টালিগঞ্জে এক্সট্রার কাজ করে, কল গার্লের কাজ করে, ম্যাসেজ পার্লারে ওই দেহ ব্যবসায় নাম লেখায়। তারা কি করবে বলুন তো? হ্যাঁ, ওই শরীরটাই তো তাদের মূলধন, তাই না? তা সেই মূলধন বাড়াতে হবে তো। তারা এখানে এসে কি করাতো? অনেক কিছুই করতো স্যার। মুখের আঁচিল, ব্রণ ট্রিটমেন্ট থেকে শুরু করে ওই কি বলে ব্রেস্টের মাপ বাড়ানো। সিলিকন ইমপ্ল্যান্ট? না স্যার, ও তো অনেক কস্টলি ব্যাপার। ডাক্তারবাবু ওই স্যালাইন ইমপ্ল্যান্ট করতেন। কল্যাণ বসু অসহায়ের মতন মুখ করে অরিন্দমের দিকে চাইলেন। সেও ঠোঁট উল্টে ইশারায় জানালো শব্দটা প্রথম শুনছে। কল্যাণ বসু আবার গোপীনাথবাবুর দিকে ঘুরে বসলেন, বললেন, পুরো ব্যবসাটার মধ্যেই একটা ফিশি স্মেল আছে। এরকম একটা ছোট ক্লিনিকে এত রকমের প্রসিডিওর, দুর্ঘটনা ঘটতো না গোপীনাথবাবু? দেখুন, ঘটতো না তা নয়, ঘটতো, তবে খুবই কম। হ্যাঁ, ওই ডিগ্রি না থাকলেও ডাক্তারবাবুর হাত ছিল একদম পরিষ্কার। আর
দু একটা ওরকম ঘটনা ঘটলেও কেউ তাকে ছুঁতেও পারত না। তার ব্যবস্থা অবশ্য উনি নিজেই করে রেখেছিলেন। আপনি ওই রেজিস্টারগুলো খুঁজে দেখুন, একটাও নাম ঠিকানা পাবেন না, শুধু কোড নাম্বার। অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কেউ প্রমাণই করতে পারবে না যে সে এখানে ট্রিটমেন্ট করিয়েছিল। এই রিস্কটুকু নিতে বলেই তো 40,000 টাকায় ব্রেস্ট ইমপ্ল্যান্ট, 8,000 টাকায় লাইপোসেকশন আর 2,500 টাকায় বোটক্স ট্রিটমেন্ট করাতে পারত। ও হ্যাঁ, টাকাটা উনি কিন্তু ক্যাশেই নিতেন জানেন, তাই ব্যাংক অ্যাকাউন্ট খুঁজেও কারোর হদিশ পাবেন না। বোটক্স ট্রিটমেন্ট সেটাও হতো এখানে? সেটাই তো বেশি হতো স্যার। ডাক্তারবাবু ছিলেন বোটক্স ট্রিটমেন্টের জাদুকর। বাজার চলতি বোটক্স ইঞ্জেকশনের দাম বেশি বলে নিজে এটা ওটা মিশিয়ে এমন সব শট বানিয়ে নিতেন না যে কাজ হতো একেবারে 100%। এসব আমি ওনার কাছেই শুনেছি। নিজেই গর্ব করে বলতেন আমাকে। কি বলতেন? বলতেন, গোপীনাথ, এই যে আমরা বোটক্স করি, জিনিসটা কি থেকে তৈরি হয় জানো তো? বোটুলিয়াম টক্সিন থেকে। হ্যাঁ, দুনিয়ার সবচেয়ে তীব্র বিষ। কতটা তীব্র জানো? ধরো একটা নুনের দানার মাপের ওই বোটুলিয়াম টক্সিন দিয়ে দুজন মানুষকে আরামসে মেরে ফেলা যাবে, এতটাই বিষাক্ত। আমরা যখন চিকিৎসায় ব্যবহার করি তখন ওই টক্সিসিটিকে অনেকটা কমিয়ে এনে ব্যবহার করি। চোখের কোণের কোঁচকানো জায়গাগুলো, নাকের দুপাশের দাগ, কপালের ভাঁজ, মানে এক কথায় যাদের বলি বয়সের বলি রেখা, সেগুলো আসলে কি? সেগুলো তো ঝুলে পড়া পেশি। আমরা খুব স্মল ডোজে ওই বোটুলিয়াম ইনজেক্ট করে সেই মাসলগুলোকে প্যারালাইজড করে দিই। সেগুলো তখন আর ঝুলে পড়তে পারে না, জমে শক্ত হয়ে যায়। কিন্তু সমস্যা কি জানো? স্মল ডোজ বলেই এফেক্ট থাকে 2 থেকে 4 মাস। দেখো গোপীনাথ, আমার কাছে মধ্যবিত্ত মেয়েরা ট্রিটমেন্ট করাতে আসে। তার 2 মাস অন্তর ওই 5,000-6,000 টাকা কোথা থেকে পাবে বলো তো? তাই চেষ্টা করি এফেক্টটাকে আর একটু স্থায়িত্ব দিতে। আবার সেটা করতে গিয়ে পুরো মুখটাই যাতে প্যারালাইজড না হয়ে যায়, সেটাও তো দেখতে হবে। সেজন্যই ল্যাবরেটরি? হ্যাঁ স্যার, সেই জন্যই তো ল্যাবরেটরি। হোমমেড বোটক্সের শট তৈরি করার জন্য। একটু আগে আপনাকে ওই সিরিঞ্জ আর বিষের শিশির কথা বলছিলাম না, উনি বিষ নিয়ে নাড়াচাড়া করতেন। এটাই সেই। সেই জন্যই আপনি ভাবছেন এটা অ্যাক্সিডেন্টাল ডেথ হতে পারে? নিজের তৈরি শট নিজের ওপরে প্রয়োগ করতে গিয়ে ডক্টর ব্যানার্জি মারা পড়েছেন। আর কি বলি স্যার, ওই ছোট্ট সিরিঞ্জ, শিশি, ওসব যে আমার খুব চেনা। আর চোখের নিচে নিডল বাম্প, সেটা চেনা নয়? অবশ্যই স্যার, ওই জায়গাগুলোই তো বোটক্স ইঞ্জেকশনের ফেভারিট জায়গা। কপালের চামড়া, চোখের নিচের চামড়া, চিবুক, গাল। প্রতিদিন কত মেয়ের মুখে ওরকম মশার কামড়ের মতো দাগ নিয়ে এখান থেকে বেরোতে দেখেছি স্যার। বেশি দিন থাকে না দাগগুলো, 2-1 দিন বড় জোর। কিন্তু দেখেছি বলেই আপনাকে বলতে পারছি স্যার, এটা ওই সূঁচ ফোটানোর দাগই বটে। ডাক্তারবাবু না জেনে শুনেই নিজেই নিজের মৃত্যুকে ডেকে এনেছেন। এরকম রিস্ক কেউ নেয়? উনি নিতে পারতেন। দেখুন, সংসারের টান ওর কি ছিল বলুন তো? হ্যাঁ, নিঃসন্তান, স্ত্রী বহুদিন আগেই মারা গেছেন। জয়দেব বাবু হঠাৎ বলে বসলেন, আপনি এখন কি করবেন গোপীনাথ বাবু? আমি জানি না, সত্যি জানি না।
আপনার মেয়ের বয়স কত? সে কিছু করে না? ধরুন বয়স তো হলো 23-24 বছর, কিন্তু সেখানেও না ওপরওয়ালা আমাকে আমাকে মেরে রেখেছেন জানেন। মেয়েটা আমার পাগল, ঘরের মধ্যেই হাসে কাঁদে, আপন মনে বক বক করে, ঘর থেকে বেরোয় না। কথাগুলো শুনে কল্যাণ বসু আর অরিন্দমের মতন দুই দুঁদে পুলিশ অফিসারও কিছুক্ষণ কথা বলতে পারলেন না। তারপর একটু কেশে গলাটা সাফ করে নিয়ে কল্যাণ বসু বললেন, আচ্ছা, সে দেখা যাবে। আমি দেখব আপনার জন্য কি করা যায়। আপাতত আপনি ছোটবাবুর কাছে আপনার ঠিকানা আর ফোন নাম্বারটা দিয়ে বাড়ি যেতে পারেন। অ্যাড্রেস প্রুফ সঙ্গে কিছু আছে? খুঁজলে এখানেই পাওয়া যাবে স্যার। তারপর সত্যি একটা ড্রয়ারের ভেতর থেকে নিজের আধার কার্ডের ফটোকপি বের করে অরিন্দমের হাতে দিলেন। পকেট থেকে কলম বের করে সেটার পেছনে নিজের ফোন নাম্বারটাও লিখে দিলেন। উনি চলে যাওয়ার পর কল্যাণ বসু অরিন্দমকে বললেন, অরিন্দম, তুমি তাহলে ফরেন্সিককে ডেকে নাও, অ্যাম্বুলেন্সকে বলো পরে ডেকে নেবে। আর সবই তো শুনলে, ওই সিরিঞ্জে একদম হাত দিতে যেও না। আমি আর জয়দেবদা চললাম। এখন পোস্টমর্টেম আর ফরেন্সিক রিপোর্ট পাওয়ার আগে আর তো কিছু করার নেই। তবে মনে হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডেথই বটে। বাইপাসে ওঠার আগে জয়দেব সরকার কোনো কথা বলেননি। তারপর আস্তে করে ডাকলেন, বোস সাহেব। হ্যাঁ বলুন দাদা। আপনার খটকা লাগছে না? কি ব্যাপারে বলুন তো? মানে একজন ডাক্তার সিরিঞ্জ পুশ করার সময় হাতে গ্লাভস পরে থাকবেন কেন? আর তাছাড়া আপনাকে যদি নিজের চোখে একটা সুই ফোটাতে হতো, তাহলে আপনি কি পাশের ঘরের ওই আয়নাটার সামনে গিয়ে দাঁড়াতেন না? আর না, আপাতত আর কিছু না। রিপোর্টগুলো পেলে আমাকে একবার জানাবেন তো। কল্যাণ বসু রাস্তার দিক থেকে চোখ সরিয়ে জয়দেববাবুকে একবার দেখলেন। তারপর বললেন, কিছুর গন্ধ পেয়েছেন মনে হচ্ছে, অবশ্যই জানাবো। কথা রাখলেন কল্যাণ বসু। ঠিক 3 দিনের মাথায় ফোন করে জয়দেববাবুকে জানালেন পোস্টমর্টম রিপোর্ট এবং ফরেন্সিক রিপোর্ট হাতে পেয়ে গেছেন তিনি। জয়দেববাবু তাই শুনে অফিস থেকে ফেরার পথেই লেবুতলা থানায় ঢু মারলেন। ওসির ঘরে সেকেন্ড অফিসার অরিন্দম মিত্র তখন উপস্থিত। সে ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগেই জানিয়ে গেল, গোপীনাথ বাবু ডক্টর দিব্যেন্দু ব্যানার্জিকে যতটা মুক্ত পুরুষ বলে ক্লেম করেছিলেন, ততটা মুক্ত পুরুষ তিনি ছিলেন না। ডাক্তারবাবুর ঘরে ওয়ার্ড্রোব থেকে যৌনতাবর্ধক দাওয়াই এবং কন্ট্রাসেপটিভ 2 পাওয়া গেছে। সেই কর্মচারী মেয়েটি জেরায় স্বীকার করেছে তার সঙ্গে নিয়মিত শারীরিক সম্পর্ক ঘটাতেন ডক্টর দিব্যেন্দু ব্যানার্জি, অবশ্যই মোটা টাকার বিনিময়ে। সেই মেয়েটিই বলেছে কাস্টমারদের মধ্যে অনেক মেয়ে ট্রিটমেন্টও তিনি বিনা পয়সায় করে দিতেন যদি সেই মেয়ে তার সঙ্গে শুতে রাজি হতো। জয়দেববাবু সব শুনে বললেন, সেই জন্য আমি প্রথম থেকে সুইসাইডের অ্যাঙ্গেলটা ধরছি না, বুঝলেন? সেক্সের ব্যাপারটা জানতাম না, কিন্তু ওইভাবে চেটে পুটে মুরগির মাংস খেয়ে চমৎকার বিছানা বানিয়ে কেউ তো সুইসাইড করবে না। তাহলে অ্যাক্সিডেন্টাল ডেথই ধরছেন তো? নিজের শরীরে ওষুধ টেস্ট করতে গিয়ে? না, তাও বলছি না। তাহলে কি বলছেন মশাই? সুইসাইডও নয়, অ্যাক্সিডেন্টও নয়, তাহলে কি হোমিসাইড, খুন? ওই বন্ধ ঘরে কে চোখের নিচে বটুলিনাম ইনজেক্ট করে খুন করে গেল? ভূতে? বটুলিনামের ব্যাপারটা কি আদৌ ঠিক? একদম ঠিক। গোপীনাথবাবু যা বলেছিলেন হুবহু তাই। ওই শিশিটাতে বটুলিনামের যা ঘনত্ব ছিল, তাতে তার 1 কণা শরীরে ঢুকলেও মুহূর্তের মধ্যে একজন মানুষ মারা পড়বে। হয়েছেও তাই। ফরেন্সিক রিপোর্টটা মন দিয়ে জয়দেব সরকার পড়লেন। তারপর মন্তব্য করলেন,
চোখের নিচের পাংচার মার্কটাও সূঁচ থেকে হয়েছে বলেই তো লিখেছে। সিরিঞ্জে আঙুলের ছাপ পাওয়া যায়নি। স্বাভাবিক, ডক্টর ব্যানার্জির হাতে গ্লাভস ছিল। তাহলে আপনার সংশয়টা ঠিক কোথায়? হঠাৎ সোজা হয়ে বসলেন জয়দেববাবু। তার চোখ দুটো উত্তেজনায় জ্বলে উঠল। বললেন, সংশয়ের দুটো কারণ আমি আপনাকে আগে বলেছিলাম। কেন ডক্টর ব্যানার্জি পাশের ঘরের আয়নার সামনে গিয়ে ইঞ্জেকশনটা নিলেন না, কেন তিনি হাত থেকে গ্লাভস খুললেন না। এবার তার সঙ্গে আরও কয়েকটা কারণ যোগ করছি, আপনি একটু মন দিয়ে শুনুন। প্রথমত, গোপীনাথ মণ্ডলের কি দায় পড়েছিল এত সুন্দর করে ডাক্তারবাবুর মৃত্যু রহস্যটা আমাদের কাছে ব্যাখ্যা করার? না, মানে একজন লেম্যান যার প্রধান কাজ অফিসে খাতা লেখা, তিনি কিভাবে বোটুলিনামের কার্যকারিতা নিয়ে এত কিছু জানলেন? সবচেয়ে বড় কথা, চোখের নিচে একটা ইঞ্জেকশন বাম্প কেমন করে একজন লেম্যানের চোখে পড়ল? মানে আপনার কি মনে হচ্ছে না যে গোপীনাথ মণ্ডল তার অবস্থানের তুলনায় বড্ড বেশি জানেন? মনের মধ্যে এই খটকাগুলো নিয়ে আমি গত দুদিন অফিসের পরে বেলুর বাজারে আর গোপীনাথবাবুর পাড়ায় ঘুরে বেরিয়েছি। উনি যখন প্রথম আপনার হাতে আধার কার্ডটা দিচ্ছিলেন তখন ওনার ঠিকানাটা আমি দেখে নিয়েছিলাম, তবে প্রথম দিনে আমি ওর বাড়ির দিকে যাইনি। সুসময় ওয়াচ সেন্টারের উল্টো দিকের একটা চায়ের দোকানে গিয়ে বসেছিলাম। বুঝতেই পারছেন, সুসময় ওয়াচ সেন্টার মানে হচ্ছে গোপীনাথবাবুর দোকানের নাম। একটু খোঁজ খবর করতেই বাজারের অন্য দোকানেরাই ওটা দেখিয়ে দিয়েছিলেন। দোকানটা কিন্তু মোটে উঠে যায়নি, ভালোই চলছে। কারণ ওখানে শুধু ঘড়ি নয়, মোবাইল ফোন এবং ফোনের যত রকমের অ্যাক্সেসরিজ সব জিনিস বিক্রি হয়। এই কথাটা কিন্তু গোপীনাথবাবু আমাদের বলেননি। দোকান চালান একজন মহিলা এবং তিনি গোপীনাথ বাবুর স্ত্রী। তাকে সাহায্য করবার জন্য একজন কর্মচারীও আছেন দোকানে। কিন্তু গোপীনাথ বাবু নিজের দোকানে না বসে সুরুপাতে সামান্য মাইনের চাকরিতে ঢুকেছিলেন কেন? চায়ের দোকানের মালিক গল্প করতে ভালোবাসেন, পরনিন্দা পরচর্চাতে অনীহা নেই, তাই এই সব প্রশ্নের উত্তরগুলো পেয়ে গিয়েছিলাম। গোপীনাথবাবুর কথা উঠতে তিনি আমায় বললেন, আগে তো উনিই চালাতেন দাদা। মেয়েটাও টেলিভিশন সিরিয়ালে ছোটোখাটো রোল করতো। কোভিডের পরে মেয়ের রোজগারের পয়সাতেই তো গোপীদা আবার ঘুরে দাঁড়ালেন। কিন্তু মেয়েটার ওই অ্যাক্সিডেন্টটা হয়ে যাওয়ার পর থেকেই না। অ্যাক্সিডেন্ট? কেমন অ্যাক্সিডেন্ট? মেয়েটার ফিগার টিগার সবই ভালো ছিল, চোখ নাকও সুন্দর ছিল, শুধু গাল দুটো একটু ফোলা ফোলা মতো ছিল, যে কারণে ভালো রোল পেত না। শুনেছি কোন ওই প্লাস্টিক সার্জনের কাছে এই ফোলা গাল ছোট করাতে গেছিল। তারপরে ওই ভুল চিকিৎসায় মেয়েটার মুখটা এবার বিলা মতো হয়ে গেল। শোকে দুঃখে বাপ মেয়ে দুজনেই মাথা খারাপ হয়ে গেল একেবারে। শুধু ওর মাটা বুঝে ওই বুকে পাথর বেঁধে দোকানটা চালাচ্ছে, বুঝলেন? মানুষকে তো বাঁচতে হবে নাকি বলুন? বুঝলেন বোস সাহেব, দ্বিতীয় দিন ওদের বাড়ির সামনে গিয়ে বসেছিলাম। না, চিনতে পারবে কেমন করে? আমি নাটকের লোক, ছদ্মবেশ ধরতে তো সময় লাগে না। যাই হোক, ঘণ্টাখানেক অপেক্ষা করার পর একটা মেয়ের মুখ এক ঝলক জানালার ফাঁকে দেখতে পেলাম। সে যে কি মুখ বোস সাহেব, সে কি বিভৎস মুখ! ওই মুখ দেখলে আপনি বুঝতে পারবেন গোপীনাথ বাবুর মেয়ে পাগলও হয়েছে ওই মুখের কারণে, আর বাড়ি থেকে বেরোনো বন্ধ করেছে তা ওই মুখের জন্যই। একটা স্বাভাবিক 23-24 বছরের মেয়ের কাঁধের ওপর যদি একটা শ্বেত পাথরের তৈরি ভ্রুহীন কেশহীন নিষ্পলক মুন্ডু বসিয়ে দেন, তাহলে দেখতে যেমন হবে, মহুয়া মণ্ডলকে দেখতে অবিকল তাই। এবং এর কারণটা কি আপনি আন্দাজ করতে পারছেন? কল্যাণ বসু আচ্ছন্নের মতন একটাই কথা উচ্চারণ করলেন, ওভারডোজ অফ বোটক্স। এক্স্যাক্টলি। তাহলে এটাও নিশ্চয় বুঝতে পারছেন, যেটাকে আপনি নিরীহ একটা অ্যাক্সিডেন্টাল ডেথ ভাবছেন, সেটা তা নাও হতে পারে। হতে পারে মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাওয়ার পরে পিতা হিসেবে প্রতিশোধ নেওয়ার জন্য গোপীনাথ সুরূপায় চাকরি নিয়েছিলেন। খুনটাও তিনিই করেছেন। জয়দেবদা, মোটিভ ঠিক আছে, কিন্তু বন্ধ ঘরের মধ্যে খুনটা করবে কিভাবে? কোর্টে দাঁড়িয়ে সেটা তো আমাকে বলতে হবে।
সেটা এই মুহূর্তে আমিও ঠিক বুঝতে পারছি না, তবে আপনি একটা ফাঁদ পাততে পারেন। আপনি বরং ওকে ডাক্তারবাবুর ফ্ল্যাটে ডেকে পাঠান, সেখানে ওর সামনে আপনি একাই থাকবেন। আমি আর অরিন্দম আগে থাকতেই ফ্ল্যাটের মধ্যে অন্য কোথাও লুকিয়ে থাকব। তারপর আপনি সরাসরি ওকে চার্জ করুন, কি কি বলতে হবে সব আপনাকে শিখিয়ে দেব, সেগুলোই বলবেন। তারপর ও কিভাবে রিয়্যাক্ট করে দেখুন। মনে হয় সেখান থেকে একটা রাস্তা বেরিয়ে আসতে পারে। রাত 9টা। বউবাজার স্ট্রিটের বেশিরভাগ দোকানের শাটার নেমে গেছে। কিছু ছোট রেস্তোরাঁ আর পান সিগারেটের দোকান শুধু খোলা। সুরূপা ক্লিনিকের বাড়ির সামনেটা অন্ধকার। সিঁড়িতে একটা বাল্ব জ্বলছিল। সিঁড়ি বেয়ে দোতলায় উঠে এলেন কল্যাণ বসু। পেছন পেছন গোপীনাথ মণ্ডল, সেই কোল কুঁজো ভঙ্গি, মুখে চিন্তার ছাপ। দরজার তালায় পুলিশের গালা সিল থাকার কথা ছিল, তবে শুধু আলগা করে তালার উপরে বসানো, কারণ প্রায় ঘন্টা খানেক আগে ওই সিল খুলে অরিন্দম আর জয়দেব সরকার ভেতরে ঢুকে গেছেন। তারপরে আরেকজন কনস্টেবল সিলটাকে আলগা করে তালার উপর বসিয়ে দিয়ে ফিরে গেছে। এসবই করা হয়েছিল যাতে গোপীনাথের কোনো সন্দেহ না হয়। এইবার কল্যাণ বসু সেই ছেঁড়া সিলটাকেই আবার ছেঁড়ার অভিনয় করলেন এবং তারপর চাবি ঘুরিয়ে তালা খুললেন। পেছনে তাকিয়ে গোপীনাথকে বললেন, ভেতরে আসুন, আলোগুলো সব জ্বেলে দিন। ঘরে ঢুকে গোপীনাথ জিজ্ঞেস করলেন, সব ঘরের স্যার? হ্যাঁ, সব ঘরের। আলো জ্বালা হলে কল্যাণ বসু রিসেপশনের সামনে একটা চেয়ারে বসে বললেন, বসুন। আপনি ধরা পড়ে গেছেন গোপীনাথ বাবু। আমরা জানি আপনার মেয়ে সুন্দরী ছিল, শুধু গাল দুটো ছিল ফোলা ফোলা। সেই গালের কারেকশনের জন্য আপনার মেয়ে এখানে এসেছিল, আর ডক্টর ব্যানার্জির ভুল বোটক্স ট্রিটমেন্টের জন্যই আপনার মেয়ের সারা মুখ প্যারালাইজড হয়ে গেছে, পাগল হয়ে গেছে আপনার মেয়ে। কোনো প্রমাণ নেই। নেই তো। আপনার মেয়ে চিকিৎসা করিয়েছিল বেনামে, ক্যাশ টাকার পেমেন্ট করেছিল। নেই বলেই আপনি পুলিশের কাছে যেতে পারেননি, কিন্তু তাই বলে কি শয়তান ডাক্তারকে ছেড়ে দেবেন? তা তো হয় না। তাই এখানে চাকরি নিলেন, ঠিক করলেন যে বটুলি নাম দিয়ে উনি আপনার মেয়ের জীবনটা নষ্ট করেছেন, সেই বটুলি নাম দিয়ে ওকে মারবেন। ডাক্তারবাবু জানবেন কেমন করে আপনি কার বাবা? আপনি খুব কম টাকায় চাকরি করতে রাজি হয়েছিলেন। আপনাকে দেখেও ওর মনে হয়েছিল নিরীহ বোকাশোকা লোক, তাই চাকরিটা পেতে আপনার অসুবিধে হয়নি। গোপীনাথ মণ্ডল যেমন মাথা নিচু করে বসে ছিলেন সেরকমই বসে রইলেন। কল্যাণ বসু কিছুক্ষণ অপেক্ষা করে আবার বলতে শুরু করলেন, বটুলি নাম নিয়ে ডক্টর ব্যানার্জির এক্সপেরিমেন্টের ব্যাপারে আপনি মিথ্যে বলেননি। সত্যি উনি নিজে নানা রকম শট বানাতেন, কিন্তু নিজের ওপরে সেই শট পরীক্ষা করা, এটা আপনার গাল গল্প। কোনো বুদ্ধিমান লোক তা করবে না। উনি পরীক্ষা করতেন গরিব পেশেন্টদের ওপর। ব্যর্থ হতেন খুব কম, আর হলেও যারা ভিকটিম তারা আপনার মেয়ের মতন হজম করে নিত। অসুবিধে তো ছিল না কিছু। গোপীনাথ মণ্ডল তবুও চুপ। কল্যাণ বসু আবার কিছুক্ষণ তাকে লক্ষ্য করলেন, তারপর বললেন, ইঞ্জেকশনের সিরিঞ্জে কারুর আঙুলের ছাপ নেই, তার মানে ওটা আপনিও পুশ করে থাকতে পারেন। এইবার গোপীনাথ মুখ তুলে হাসলেন। কল্যাণবাবু অবাক হয়ে দেখলেন তার শান্ত ভীরু মুখটা একেবারেই পাল্টে গেছে। অসম্ভব শয়তানি একটা হাসিতে জল জল করছে সেই মুখ। কিভাবে পুশ করলাম? ঘরের দরজা জানলা সবই তো ভেতর থেকে বন্ধ ছিল। সেটা আমাদের দেখতে হবে। ভাবছি ফ্ল্যাটটাকে ইঞ্চি ইঞ্চি করে খুঁজে দেখব, কোনো ক্লু পাই কিনা। কথাটা শোনার সঙ্গে সঙ্গেই কি গোপীনাথ মণ্ডলের মুখের ওপর দিয়ে একটা দুশ্চিন্তার ছায়া ভেসে গেল, নাকি ওটা কল্যাণ বসুর মনের ভুল? গোপীনাথের ঠোঁটে তখনও সেই শয়তানি হাসির রেশ লেগেছিল। একটা জিনিস আমি আপনাকে দেখাতে পারি, সেটা দেখলে আপনার মাথা থেকে ওই খুনের থিওরি একেবারেই চলে যাবে। আপনি বুঝতে পারবেন ব্যাপারটা অ্যাক্সিডেন্ট ছাড়া
আর কিচ্ছু না। দেখান। এখানে নয়, আসুন ল্যাবরেটরিতে আসুন, দেখাচ্ছি। গোপীনাথ দুটো দরজা পেরিয়ে ল্যাবরেটরির বেঞ্চের সামনে গিয়ে দাঁড়ালো। পেছন পেছন কল্যাণ বসু। বেঞ্চের উপরে অনেক কিছুর সঙ্গে একটা সাধারণ সিঙ্গেল আইপিসের অপটিক্যাল মাইক্রোস্কোপও রাখা ছিল। গোপীনাথ মাইক্রোস্কোপটার অবজেক্টিভ লেন্সের নিচে একটা স্লাইড ঢুকিয়ে দিয়ে বলল, এবার আইপিসে চোখ দিয়ে দেখুন, সব পরিষ্কার হয়ে যাবে। কল্যাণ বসু আইপিসে চোখ লাগানোর জন্য ঝুঁকেছিলেন, কিন্তু সেই মুহূর্তেই দেয়ালের ওয়ার্ড্রোবের বন্ধ পাল্লা ঠেলে একসঙ্গে দুজন বেরিয়ে এলেন। জয়দেব সরকার একটা প্রবল ধাক্কায় কল্যাণ বসুকে মাইক্রোস্কোপের সামনে থেকে অনেকটা দূরে সরিয়ে দিলেন। আর অরিন্দম মিত্র গোপীনাথের হাত দুটো মুচড়ে পিঠের দিকে নিয়ে গিয়ে বজ্র আঁটুনিতে চেপে ধরল। তাহলে তাহলে ওই মাইক্রোস্কোপের আইপিস ওখানেই বিষ? ধাক্কার ধকল সামলিয়ে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলেন কল্যাণ বসু। জয়দেব সরকার তার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা আইপিসের কিনারায় যে জায়গাটায় চোখ লাগায় সেই জায়গাটার দিকে পয়েন্ট করে মন দিয়ে কি যেন দেখছিলেন। এবার ইশারায় কল্যাণবাবুকে ডাকলেন, বললেন, দেখে যান, এই পাতলা মেটালের রিংটা অরিজিনালি এই মেশিনে ছিল না। এটা গোপীনাথ মণ্ডলের সংযোজন। একজন দক্ষ ঘড়ি মিস্ত্রির পক্ষে এটা এমন কিছু কঠিন কাজ নয়। রিংয়ের নিচের পরিধিতে ওই সূক্ষ্ম সূচটা দেখতে পাচ্ছেন? ওই যে আপনি মাইক্রোস্কোপের চোখ ঠেকালেই ওই সূচটা আপনার চোখের নিচের চামড়ায় বিঁধে যেত। সূচে ডগায় মাখানো আছে পৃথিবীর সবচেয়ে তীব্র বিষ বোটুলিনাম। সেটা মিশে যেত আপনার রক্তে এবং সঙ্গে সঙ্গেই আপনার মৃত্যু হতো, ঠিক যেভাবে ডক্টর দিব্যেন্দু ব্যানার্জির মৃত্যু হয়েছে। লোকটা আমাদের বিশ্বাস করাতে চাইছিল যে ডাক্তারবাবু নিজে নিজেকে সূচ দিয়ে ফুঁড়েছেন। অরিন্দমের কবলের মধ্যে থেকেই গোপীনাথ মণ্ডল খ্যাপা কুকুরের মতন গড় গড় করে উঠলেন। তাকে দেখতেও এখন লাগছে অবিকল একটা খ্যাপা কুকুরের মতনই। ঠোঁট দুটো ফাঁক হয়ে মাড়ি বেরিয়ে পড়েছে, চোখ দুটো বিস্ফারিত। শান্ত এক ভদ্রলোকের অবচেতনের আড়াল সরিয়ে বেরিয়ে এসেছে ভয়ঙ্কর সাইকোপ্যাথ কিলার, যে একটু আগেই দ্বিতীয় খুনটা করতে গিয়েছিল। কল্যাণ বসু একবার সেই মুখটার দিকে তাকিয়ে তারপর আবার জয়দেব বাবুকেই প্রশ্ন করলেন, কিন্তু সিরিঞ্জ আর বিষের শিশি তো ছিলই জয়দেবদা। সে তো থাকবেই। ডাক্তারবাবুর রিসার্চের ব্যাপারটা তো মিথ্যে নয়, তবে সম্ভবত ওইভাবে টেবিলের ওপর রাখা ছিল না। কোনো ড্রয়ার বা ফ্রিজের ভেতর থাকাটাই স্বাভাবিক। কিন্তু মনে রাখবেন, অরিন্দম যখন দরজা ভেঙে ঘরে ঢুকেছিল তখন ওর সঙ্গে কিন্তু এই লোকটিও ছিল। ও জানতো ডক্টর ব্যানার্জি তার সিরিঞ্জ আর বিষের শিশি কোথায় রাখেন। আমার দৃঢ় ধারণা এই গোপীনাথই এক ফাঁকে জিনিস দুটোকে মৃতদেহের কাছে নামিয়ে রেখেছিল। অবশ্যই রুমালে জড়িয়ে, না হলে ওর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যেত। কিন্তু আসলে ডক্টর দিব্যেন্দু ব্যানার্জির মৃত্যু হয়েছে ওই মাইক্রোস্কোপের আইপিসে লাগানো সূচের ছোবলে। গোপীনাথ নিশ্চয় জানত প্রতিদিন ডিনারের পর ডক্টর ব্যানার্জি ল্যাবরেটরিতে কাজ করেন এবং তার কাজে মাইক্রোস্কোপ ছিল অপরিহার্য। কাজে গোপীনাথ ওই মাইক্রোস্কোপের আইপিসেই বিষাক্ত নিডল ফিট করে রেখেছিল। মৃত্যু এসেছিল অজান্তেই। আশা করি এর মুখ থেকে স্বীকারোক্তি যখন পাবেন তখন আমার কথাগুলো মিলে যাবে। আজ আপনারা শুনলেন সাহিত্যিক সৈকত মুখোপাধ্যায়ের কলমে বিশ্বদৃষ্টি। দ্য স্টোরি হল্টের পক্ষ থেকে লেখক সৈকত মুখোপাধ্যায়কে জানাই আন্তরিক অভিনন্দন। আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য স্টোরি হল্ট।